আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী সরকার। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। এই মুহূর্তে মাদ্রাসা হঠাৎ করে সরকারের নজরে চলে আসছে। কেন আসছে, কিভাবে আসছে এবং নজরে আসার পর, রাডারে আসার পর সেখান থেকে কি কি তথ্য সামনে আসছে? আজ থেকে বহু বছর আগে, এমনকি যে সময় বামফ্রন্টের সরকার ছিল সেই সময় পর্যন্ত তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই মাদ্রাসা নিয়ে একটা মন্তব্য করে ভয়ঙ্কর বিতর্কের মধ্যে পড়েছিলেন দলের মধ্যে। অর্থাৎ তখন থেকে এখন পর্যন্ত আসলে খারিজি মাদ্রাসার যে মূল সমস্যা বা তাকে কেন্দ্র করে যে মূল প্রশ্ন, সেগুলোকে আজ পর্যন্ত কোনো সরকার অ্যাড্রেস করেনি বা করতে চায়নি। এখন খারিজি মাদ্রাসা অ্যাড্রেস করার দরকার পড়ছে কেন? কি এমন লুকিয়ে রয়েছে খারিজি মাদ্রাসার আড়ালে? যখন গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরও রমরমিয়ে সোনা উদ্ধার আর রমরমিয়ে টাকার কাউন্টিং দেখতে হচ্ছে গোটা বাংলার মানুষকে, ঠিক সেই সময়তে চুপিসারে এই খারিজি মাদ্রাসা ইস্যুটাও পড়ে রয়েছে। যদি এখনো পর্যন্ত এই রোগের মেরামতি না করা যায়, যদি রোগের জন্য দাওয়াই না ঠিক করা যায়, তাহলে এই রোগ যে ক্যান্সারে পরিণত হবে এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। চোখ রাখবো আজকে এই সংক্রান্ত আলোচনায়। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানে কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। শুরু করছিলাম খারিজি মাদ্রাসা নিয়ে, যে খারিজি মাদ্রাসা কেন হঠাৎ করে আবারও খবরের শিরোনামে চলে এলো, তা নিয়ে আবার আলোচনা শুরু হয়ে গেছে। কেন এই খারিজি মাদ্রাসা নিয়ে ইতিমধ্যেই নজরদারি শুরু হয়ে গেছে, মূলত জেলায় জেলায় নজরদারি চলছে। সব থেকে অবাক করা বিষয় হলো, আমি শুরুতেই বললাম যে খারিজি মাদ্রাসা নিয়ে এর আগের সরকার, তারও আগে যখন বামফ্রন্ট ছিল সেই সময়তে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মন্তব্য করেছিলেন এবং তার জন্য নিজের দলেতে তিনি সমালোচিত হন। সরকার এসেছে গেছে, সিপিএম চলে গেছে, তৃণমূল এসছে, তৃণমূল চলে গেছে, বিজেপি এসছে, কিন্তু খারিজি মাদ্রাসার যে সমস্যা, খারিজি মাদ্রাসা কোনগুলো তার আগে বলে রাখা দরকার। সরকারি অনুদান প্রাপ্ত, সরকারি সিলেবাস ফলো করা কিছু মাদ্রাসা আছে যেগুলো মাদ্রাসা বোর্ড বলা হয়। আমরা একসময় টেস্ট পেপারে মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন পেপারও সলভ করে এসেছি মাধ্যমিকের আগে, কিন্তু সেই মাদ্রাসা বোর্ডের সঙ্গে খারিজি মাদ্রাসার পার্থক্য রয়েছে। কারণ মাদ্রাসা বোর্ড মোটামুটি পশ্চিমবঙ্গের যে এডুকেশনাল সিস্টেম, পশ্চিমবঙ্গের যে মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস, মোটামুটি সেটাই ফলো করে চলে। 19-20 একটা দুটো সাবজেক্ট এদিক ওদিক থাকে। কিন্তু খারিজি মাদ্রাসা সবসময় সরকারি অনুমোদিত হয় না। ইনফ্যাক্ট এই মাদ্রাসায় দুটো হাই মাদ্রাসা এবং মাদ্রাসাগুলো সরকার অনুমোদিত হয়, খারিজি মাদ্রাসা সরকার অনুমোদিত হয়ই না প্রায়। খারিজি মাদ্রাসায় সরকারি কোনো সিলেবাস, কোনো সাবজেক্ট পড়ানো হয় না। জানলে বা শুনলে অবাক হবেন যে খারিজি মাদ্রাসাতে সামান্য অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এগুলো পর্যন্ত পড়ানো হয় না। সেখানে পুরোটাই দেওয়া হয় ধর্মীয় শিক্ষা, পুরোটাই। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন, যেখানে যে মাদ্রাসায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো কন্ট্রোল নেই, যে মাদ্রাসার কোনো হিসেব সরকারি খাতায় নেই, সেই মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে, কোথা থেকে বই আসছে, এবং এর আগেও পশ্চিমবঙ্গে একাধিক দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে দেখতে পাওয়া গেছে খারিজি মাদ্রাসার যোগসূত্র রয়েছে। কারণ সেখানে আস্তানা গেড়ে বসে থেকেছে ভিন দেশ থেকে আসা জঙ্গি সংগঠনের নেতারা। সেই জায়গায় দাঁড়িয়ে এই খারিজি মাদ্রাসা কেন সরকারি নজরদারির আওতায় আসবে না? বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের আমলে কেউ বলেনি। বিজেপি সরকার এসেছে সবে, এখনো 3 মাসও পার করেনি, কিন্তু খারিজি মাদ্রাসার নজরদারির বিষয়টা সামনে এসেছে। কি সামনে এসছে?
কিভাবে চলছে নজরদারি, কি আপডেট, চলুন প্রথমে খারিজি মাদ্রাসা নিয়ে আপডেটটা আপনাদের জানিয়ে রাখি। খারিজি মাদ্রাসা নিয়ে এই মুহূর্তে জেলায় জেলায় নজরদারি চলছে এবং এই নজরদারির সূত্রপাত কোথা থেকে? তৃণমূল নেতা আব্দুল গাজীর খারিজি মাদ্রাসার খোঁজ পাওয়া যায়। যে খারিজি মাদ্রাসার খোঁজ পাওয়া যায় তার সেই খারিজি মাদ্রাসার মালিক হচ্ছেন, সেই খারিজি মাদ্রাসার চালায় হচ্ছে আব্দুল গাজী বলে একজন, যিনি তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত। তৃণমূল নেতা আব্দুল গাজীর খারিজি মাদ্রাসার খোঁজ পাওয়া যায়। কোথায় ছিল এই মাদ্রাসা? এই মাদ্রাসা ছিল হাসনাবাদে। হাসনাবাদে রমরমিয়ে চলতো খারিজি মাদ্রাসা এবং সব থেকে মজার কথা হচ্ছে এই মাদ্রাসা, এই সমস্ত খারিজি মাদ্রাসা নির্মাণে বিদেশ থেকে বিপুল টাকা ঢোকাতো এই গাজী। কোটি কোটি টাকা লেনদেনের হদিশ পাওয়া যাচ্ছে আব্দুল গাজীর এই খারিজি মাদ্রাসায়। শুধুমাত্র তার নিজের খারিজি মাদ্রাসার ক্ষেত্রে নয়, সূত্র বলছে যে নাকি একাধিক খারিজি তৈরি করার জন্য নাকি বরাত নিতেন এই আব্দুল গাজী। হাসনাবাদ চত্বরে তার নিজস্ব খারিজি মাদ্রাসা ছিল এবং কিভাবে বিদেশ থেকে কোটি কোটির ফান্ড নিজের ভারতবর্ষে, নিজের দেশে ঢোকানো যায় এই খারিজি মাদ্রাসার নাম করে, সেই ব্যবসা নাকি চালাতো এই আব্দুল গাজী। মূলত কিভাবে চলতো ব্যবসা, চলুন একটা গ্রাফিক্স আমি দেখাবো এই মুহূর্তে এবং লোকেশনটাও দেখাবো যে কোন কোন জেলায় এই যে আব্দুল গাজী যেভাবে কোথাও খারিজি মাদ্রাসার একটা নেক্সাসের মধ্যে জড়িয়ে ছিল, ঠিক সেরকম নেক্সাস প্রত্যেক জেলায় জেলায় রয়েছে। কেন নজরে খারিজি মাদ্রাসা রয়েছে? কারণ এই নেক্সাসটা এক জেলা থেকে আরেক জেলায় ছড়িয়ে পড়ছে আর বিদেশ থেকে, মূলত মধ্যপ্রাচ্য থেকে ফান্ডও ঢুকছে এই খারিজি মাদ্রাসার হাত ধরে। একটা ছোট্ট রুট দেখাই আপনাদেরকে, নজরে খারিজি মাদ্রাসা কোন কোন জায়গা থেকে। এই খারিজি মাদ্রাসা নজরে রাখতে গিয়ে মূলত যে জেলাগুলো সামনে চলে আসছে তার মধ্যে রয়েছে কোচবিহার। যদি একদম উত্তর থেকে ধরি তাহলে কোচবিহারে খারিজি মাদ্রাসার রমরমা এবং তার নেক্সাস বা সেই চক্রের সন্ধান পাওয়া যাচ্ছে। সেখান থেকে উত্তর দিনাজপুর, সেখান থেকে মালদা, সেখান থেকে মুর্শিদাবাদ হয়ে ঢুকে যাচ্ছে বীরভূম। আবার তার পাশাপাশি আরেকটা রুট আসছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর পর্যন্ত। যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর লোকে বলা হতো যে মেদিনীপুর থেকে সব থেকে মেধাবী ছেলেপুলেরা উঠে আসেন, সেই মেদিনীপুরে পর্যন্ত এখন খারিজি মাদ্রাসার চক্র ঢুকে গিয়েছে। সেখান থেকে এই চক্র নেক্সাস এক গুটি গুটি পায়ে এগিয়ে গেছে হুগলি পর্যন্ত, সেখান থেকে হাওড়া, নদিয়াতেও রয়েছে, এমনকি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সর্বাধিক। এর আগে আমরা বলেছিলাম যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে সংখ্যাটা নজর কাড়া এবং বোধহয় সেখানকার ডেমোগ্রাফিও একই কথা বলে এসছে। যেভাবে আব্দুল গাজী এই ব্যবসা চালিয়ে এসছে, আব্দুল গাজীকে জেরা করে নিঃসন্দেহে এই গোটা নেটওয়ার্ক বা নেক্সাসটা আরো বিস্তারিত জানা যাবে। কিন্তু এই আব্দুল গাজীকে অ্যারেস্ট করার পরে কি কি তথ্য সামনে আসে চলুন সেগুলো আমি জানিয়ে রাখি। আব্দুল গাজীকে গ্রেপ্তার করার পর যে তথ্যগুলো সামনে আসছে তা হচ্ছে রীতিমতো মধ্যপ্রাচ্য, আরব থেকে নাকি এই খারিজি মাদ্রাসার টাকা ঢুকতো আব্দুল গাজীর পকেটে। তল্লাশিতে বিরাট লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। সামান্য এক ছোট খারিজি মাদ্রাসা, অথচ সেটাকে সামনে রেখে যে বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে সেটা রীতিমতো নজর কাড়া। তল্লাশিতে বিরাট লেনদেনের হদিশ পাওয়া গেছে। গোয়েন্দাদের নজর রয়েছে এই মুহূর্তে আব্দুল গাজীর নামে যে টাকাটা ঢুকেছে সেই টাকা সোর্সগুলো কোন কোন জায়গা, অর্থাৎ তাদের বক্তব্য কোনো এক জায়গা থেকেই, শুধু আরব থেকে এসছে, মানে কোনো একটি অর্গানাইজেশন থেকে এসছে এমন নয়, আরো অনেক জায়গা থেকে এই টাকা ঢুকেছে। গোয়েন্দাদের নজর এখন সেই দিকে। আব্দুল গাজীকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে, যদিও জেরায় আব্দুল গাজী জানিয়েছে সবটাই নাকি দানের টাকা। দান, এত টাকা, কোটি কোটি টাকা মধ্যপ্রাচ্য থেকে আসছে, বিদেশ থেকে আসছে শুধুমাত্র দান করার জন্য। জেরায় সাফাই দিয়েছে আব্দুল গাজী, বলা হচ্ছে নাকি সবটাই দানের টাকা। আজকে আলোচনা শুরু করার আগে এবং যে স্পেসিফিক প্রশ্নগুলোতে আলোচনা করতে চলেছি, যে আমি আবারও বলি যে সরকার বদল হয়ে গেছে। সিপিএমকে সরিয়ে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি, সরকার এসেছে গেছে পশ্চিমবঙ্গে। কিন্তু আজ থেকে এত বছর আগে, আমি বারবারই কোথাও বুদ্ধদেব ভট্টাচার্যের একটা আতঙ্কের কথা বলছি এই খারিজি মাদ্রাসা নিয়ে, তখনও সিপিএম এর
ভরা মরশুম চলছে এবং তখনও কোনোভাবে দূর দূর পর্যন্ত সিপিএম সরবে এমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যায়নি। সেই সময় তো বুদ্ধদেব ভট্টাচার্য তিনি খারিজি মাদ্রাসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, নিজের দলের বিরাগভাজন হয়েছেন, আজও অনেকে তার কথা কোট করছে। কিন্তু ঘটনাচক্র হচ্ছে সিপিএম এর আমলে খারিজি মাদ্রাসা নিয়ন্ত্রণ করা যায়নি, এটা রিয়েলিটি। তৃণমূলের আমলে কেউই এই নিয়ে কোনো আতঙ্কের কথা, আশঙ্কার কথা উল্লেখ করেনি, উল্টে তারা নিশ্চিন্ত ছিল যে খারিজি মাদ্রাসা হচ্ছে ভাই। বিজেপির আমলে খারিজি মাদ্রাসা নজরে এসছে, কতখানি কাজ হবে আমরা জানি না, আদৌ আটকানো যাবে কিনা আমরা জানি না, সত্যি রুট ট্র্যাক করা যাবে কিনা, কোথা থেকে ফান্ডিং অপারেশন হচ্ছে আমরা জানি না। কিন্তু এই নেক্সাস যত সরকার আসছে যাচ্ছে যত সময় চলে যাচ্ছে, এই চক্র কিন্তু গোটা পশ্চিমবঙ্গ মানে অন্যতম সীমান্তবর্তী একটা গুরুত্বপূর্ণ রাজ্য, সেখানে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে চুপিসারে। আমি যেরকম দেখলাম আপনাদের রুট ম্যাপ দিয়ে, কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত গোটা রাজ্য ছেয়ে গিয়েছে এই বেআইনি খারিজি মাদ্রাসার চক্রে, এই নেটওয়ার্কে। আব্দুল গাজী কে এসে, যাকে আব্দুল গাজী বা আব্দুল্লাহ গাজী বলে মানুষ চেনে, কে এসে? আব্দুল্লাহ গাজী সম্পর্কে বলতে গেলে বলতে হয় 3টি খারিজি মাদ্রাসার শিক্ষক এই আব্দুল গাজী। হারোয়ার কালিকাপুরের মাদ্রাসায় প্রথমে যোগদান, সেই মাদ্রাসার টাকা সংগ্রহের দায়িত্ব এসে পড়ে তার উপরে। 4 বছর আগে হঠাৎ করে আরব যাত্রা, হঠাৎ করে তিনি বলেন তিনি নাকি মিডল ইস্ট যাচ্ছেন, তীর্থ করতে যাচ্ছেন, অন্য কোনো কারণে যাচ্ছেন, আজ পর্যন্ত রহস্যে ঢাকা। আব্দুল গাজী আজ থেকে 4 বছর আগে কেন হঠাৎ করে মিডল ইস্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল? এরপরই বিদেশ থেকে কোটি কোটি টাকা ঢুকতে থাকে তার অ্যাকাউন্টে, মানে তার আশ্রমের অ্যাকাউন্টে। অনাথ আশ্রমের নামে অন্য খাতে খরচও দেখানো হয়, কিন্তু যদিও সেই অনাথ আশ্রম কোথায়, কিভাবে চলছে, তার হদিশ সেই অর্থে পাওয়া যায় না। 6 মাস আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু জামিন পেয়ে যায় এবং জামিন পেয়ে গিয়ে আবারও বেআইনি কাজ শুরু করে দেয়। আমাদের দেশে ইনফ্যাক্ট এটা একটা অদ্ভুত লজ্জা বলা যেতে পারে, অদ্ভুত একটা পরিসর বলা যেতে পারে, যেখানে বেআইনি কাজের জন্য, অপরাধের জন্য, ধর্ষণের জন্য অনেকে গ্রেপ্তার হয়, তারপর জামিনে ছাড়া পায়, ছাড়া পেয়ে আবারও সে একই কাজ করে। তো জামিনে ছাড়া পাওয়া মানে আইন এবং আইনের ফাঁক, এবং সেই ফাঁকগুলো বেরিয়ে গিয়ে আবারও আইনের হাতে, আবারও আইনের ফাঁক, আবার সেই আইনের ফাঁকগুলো বেরিয়ে গিয়ে আবারও অপরাধ, আবারও আইনের হাতে। মানে একটা অদ্ভুত চক্রব্যূহ আমাদের মতো গণতান্ত্রিক দেশে, কারণ এখানে ডিক্টেটরশিপ চলে না এখানে সেই জন্যই বোধ হয় আইন থাকে, আইনের ফাঁকও থাকে, আর ফাঁকগুলো দিব্যি লোকজন বেরিয়ে গিয়ে আবারও সে অপরাধ করে। আব্দুল গাজীও জামিন পেয়ে বেরিয়ে ফের বেআইনি কাজ শুরু করে দেয় এবং ফের এই সমস্ত বেআইনি খারিজি মাদ্রাসার নেটওয়ার্কিংয়ে মনোনিবেশ করে। খারিজি মাদ্রাসার কর্মী সেলিম কারিগর তিনি কি বলছেন, এই মাদ্রাসা বোর্ড কিভাবে চলেছে এবং বাচ্চারা কোন সময় পড়তো, স্কুলের পোর্টালে নাম আছে না অন্য কিছু আছে, পুলিশের কাছে কোন তথ্য রয়েছে। শুধু তাই নয়, নুরুল আমিন বলে আরো একজন এই খারিজি মাদ্রাসা নিয়ে, নুরুল আমিন সর্দার তার নাম, এই খারিজি মাদ্রাসারই কর্মী, সেই বা কি কনফেস করছে, কি স্বীকার করছে, চলুন দুটো বক্তব্য পরপর শুনে নিই। শুনুন। মাদ্রাসা রেজিস্ট্রেশন নম্বর আছে, মাদ্রাসা বোর্ডের নাম আছে? মাদ্রাসা বোর্ডে বলতে মাদ্রাসা বোর্ড না, আচ্ছা। আমাদের স্কুল বোর্ডে প্রাইভেট হিসেবে নাম আছে ক্লাস 4 পর্যন্ত। তখন অল্প বাচ্চা ছিল, তখনই এখানে কেজি স্কুল হিসেবে মোটামুটি বাচ্চারা এখান থেকে আসতোই, সব মানে যেরকম কেজি স্কুলে পড়ানো হয় ওই রকম আসতো। তখন কিছু ম্যাডামরা এসে আমাদের সেক্রেটারি সাহেবের কাছে ইনফরমেশন নিয়েছিলেন, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের এই স্কুল পোর্টালে নাম উঠে গেছে। আমরা পরে জানতে পারলাম। ম্যাডাম কোথা থেকে এসেছিলেন তা জানা নেই। আব্দুল গাজী বলে যিনি রয়েছেন, তিনি আপনাদেরকে সাহায্য করেন, ফান্ডের ব্যবস্থা এই সমস্তগুলো তিনি করে দেন, এটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এ বিষয়ে সম্পূর্ণ যদি পুলিশ বলে থাকেন, সম্পূর্ণ ভুল বলেছেন এবং ভুল ধারণা, হ্যাঁ একদম সম্পূর্ণ ভুল। তার সঙ্গে কোনো রকম আমাদের সম্পর্ক নেই। 90 সাল থেকে আমাদের মাদ্রাসা চলছে। আপনাদের মাদ্রাসা কি সরকারি অনুমোদিত মাদ্রাসা? আমাদের রেজিস্ট্রেশন ভুক্ত মাদ্রাসা। এটা মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশন আছে? মাদ্রাসা বোর্ডে নেই, স্কুল পোর্টালে নাম আছে মাদ্রাসার। ক্লাস 4 পর্যন্ত আমাদের মাদ্রাসা, এই স্কুল পোর্টালে মাদ্রাসার নাম আছে। স্কুল পোর্টালে নাম?
মাদ্রাসা বোর্ডে নাম নেই, আপনাদের যে সোসাইটি নিজস্ব সোসাইটি। সোসাইটির গ্রাম্য প্রতিবেশীর সাহায্য সহানুভূতি সহযোগিতা নিয়ে আমার মাদ্রাসা চলে। খারিজি মাদ্রাসা বলতে যেটা ভুল বার্তা আসছে আমাদের কাছে, যে বিভিন্ন জঙ্গি ট্রেনিং বা অন্য অন্য কিছু মৌলবাদী শিক্ষা দেওয়া হয়, এরকম কোনো শিক্ষা দেওয়া নেই, ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেওয়া হয়। তা আব্দুল্লাহ গাজী কি কোনোভাবে এই মাদ্রাসার সঙ্গে যুক্ত? তার কোনো সম্পর্ক নেই, পিছনে কোনোদিন ছিলেন না, এখনো নেই বর্তমানে। আমি জায়গা থেকে আজকে আলোচনা শুরু করব, কারণ এর পাশাপাশি আরো অনেক রকমের যোগ পাওয়া যাচ্ছে খারিজি মাদ্রাসাকে কেন্দ্র করে। যেরকম হারোয়া হাসনাবাদের খারিজি মাদ্রাসায় সেখানে তল্লাশি পর্যন্ত চালানো হয়, তল্লাশিতে যা উঠে আসে তাতে রীতিমতো চক্ষু চড়ক গাছ হবে আপনাদের। আমি সেই খবর দেবো আপনাদের, তবে তার আগে একটু আলাপ করে নিই। আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিজেপি মুখপাত্র দীপ্তাশ্ব যশ, রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, রয়েছেন শিক্ষক কামাল হোসেন এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি বলছিলাম যে হাসনাবাদের খারিজি মাদ্রাসা তল্লাশি করে কি পাওয়া গেল, তো সেই নিউজ আপডেটটা একটু জানিয়ে রাখি। হারোয়া হাসনাবাদের খারিজি মাদ্রাসায় তল্লাশি চালানো হয় এবং সেই তল্লাশি থেকে কি উদ্ধার হয়। একটা সামান্য খারিজি মাদ্রাসা যেখানে প্রান্তিক গরিব ছেলেরা পড়তে আসছেন, সেই সমস্ত জায়গাতে তল্লাশি চালিয়ে, সেই প্রান্তিক খারিজি মাদ্রাসা তল্লাশি চালিয়ে সেখানে 40 লক্ষ টাকা উদ্ধার হয় এবং বিপুল সোনা উদ্ধার হয়। এবং জানা যায় যে বিদেশ থেকে নাকি বিপুল টাকা ঢুকতো এই খারিজি মাদ্রাসায়, এমনকি সেখানে অনাথ আশ্রম রয়েছে এই দাবি করেও এই খারিজি মাদ্রাসায় টাকা ঢোকানো হতো মধ্যপ্রাচ্য থেকে। 40 লক্ষ টাকা ক্যাশ আর তার সঙ্গে বিপুল সোনা। আমরা লাস্ট দুদিন ধরে খবরে দেখছি এই মন্ডল বাড়ির খবর, জাঁকজমক বিয়ে, কোটি কোটি টাকা ক্যাশ থরে থরে সাজানো। আমরা দেখছি কেজি কেজি সোনা। এক মিনার, কোথাকার মিনার আমি জানি না, সেই মিনার সমস্ত স্বীকার করছে, কনফেস করছে। কিন্তু আপনারা বলুন তো, খারিজি মাদ্রাসায় 40 লক্ষ টাকা ক্যাশ রাখার কি যৌক্তিকতা থাকতে পারে? খারিজি মাদ্রাসায় সোনা, বিপুল সোনা মজুদ রাখার কি কারণ থাকতে পারে, কি যৌক্তিকতা থাকতে পারে? আর এই জায়গা থেকে দুটো প্রশ্ন নিয়ে শুরু করছি আজকে আলোচনা। প্রশ্ন নাম্বার 1, অবিলম্বে খারিজি মাদ্রাসার অনুদানে নজর দেওয়া উচিত কিনা সরকারের? যে দাবি দীর্ঘদিন ধরে ছিল, বামফ্রন্টের সময় থেকে পর্যন্ত ছিল, সেই দাবি আজ পর্যন্ত সেটাকে অ্যাড্রেস করা হয়নি। অবিলম্বে কি খারিজি অনুদানে নজর দেওয়া উচিত সরকারের? 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, খারিজি মাদ্রাসা কি বন্ধ করে দেওয়া উচিত? সরকারের নজর হচ্ছে সেখানকার অনুদানে, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি মাদ্রাসা সিস্টেম থাকে, সেখানে সিলেবাসই থাকে, তাহলে আর খারিজি মাদ্রাসার দরকারটা কোথায়? খারিজি মাদ্রাসা তাহলে বন্ধ কেন দেওয়া করা হচ্ছে না? দুটো প্রশ্ন রাখলাম, দুটো প্রশ্ন রেখে আজকে আলোচনা শুরু করছি। আমি শুরু করবো প্রথমে অঙ্কনকে দিয়ে। অঙ্কন, খারিজি মাদ্রাসার নিয়ে বিতর্ক বহুদিন ধরে, খুব কম হলেও আমার প্রথম মনে পড়ছে 2002 সালে যখন প্রথম বামফ্রন্ট আমলে এই বিষয়ে আলোচনা হয়েছিল, সেই সময় থেকে যখন বুদ্ধবাবু বলেছিলেন যে খারিজি মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের আঁতুড়ঘর, সেই সময় থেকে একটা আলোচনায় চলে এসেছিল খারিজি মাদ্রাসা। তারপর সরকার এসেছে গেছে, পালাবদল হয়েছে, কত কিছু হয়েছে, কত বিষয় নিয়ে, কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিটিং মিছিল বিক্ষোভ সব কিছু হয়ে গেল, কত বিরোধীদের দাবি দাওয়া ফুৎকারে উড়িয়ে দেওয়া দেখলাম সরকারের, কোনো কিছুকেই মূল্য দাবি না দেওয়ার। আবার নতুন সরকার এলো, তাদের নতুন ধরনের, আপনাদের সরকার, তাদের নতুন ধরনের ওয়ার্ক কালচার, তাদের নতুন ধরনের স্টাইল সবই দেখছি। কিন্তু মুশকিল হচ্ছে খারিজি মাদ্রাসার ইস্যু যে তিমির ছিল যেন সেই তিমিরেই রয়ে গেল। বরং খারিজি মাদ্রাসার ব্যবসা আরো রমরম করে বেড়েছে লাস্ট কয়েক বছরে। কি ভাবছেন আপনারা? দেখুন, নতুন সরকার প্রথমেই তৎপরতার সঙ্গে এই ধরনের যে মাদ্রাসা যেগুলোতে কোনো ধরনের সরকারি অনুমোদন নেই, কোনো সরকারি অনুমোদনপ্রাপ্ত সিলেবাস পড়ানো হয় না, তার উপর নজর দিয়েছে এবং তাকে নির্দিষ্ট তদন্তের আওতায় এনেছে। 12টি জেলায় তদন্ত শুরু হয়েছে এবং তার থেকে রিপোর্ট নেওয়া, প্রাথমিক তদন্তের রিপোর্টও সরকারের কাছে চলে এসেছে এবং চাঞ্চল্যকর বিভিন্ন রিপোর্ট এসেছে। বিভিন্ন রিপোর্টে সরকার যা দেখতে পেয়েছে তা কিন্তু মানে একবারে আমাদের ঘুম উড়িয়ে দেওয়ার মতো। যেমন আমরা লালগোলা থেকে জানতে পেরেছি, যেমন লালগোলায় সরকারি সমস্ত স্কুলগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে বিগত 15 বছরে তৃণমূল সরকারের আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল।
প্রাতিষ্ঠানিকভাবে, বিশেষত বাংলাদেশ বর্ডার, মানে ওখানে নদী বর্ডার রয়েছে, নদী বর্ডার থেকে 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার এই ব্যাসার্ধের ডিস্টেন্সের মধ্যে যাবতীয় সরকারি স্কুলগুলোতে শিক্ষক শূন্য করে দিয়ে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে খারিজি মাদ্রাসা বা এই কওমি মাদ্রাসাগুলোকে সরকারি উদ্যোগে, যেখানে সরকারি টাকা দেওয়ার কথা নয়, কিন্তু সরকারি উদ্যোগে সেখানে টাকা দিয়ে, অনুদান দিয়ে সেগুলোকে বাড়িয়ে তোলা হয়েছে। এবং সেগুলো শুধুমাত্র এই ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য নয়, জানা গেছে যে সেই সমস্ত কওমি মাদ্রাসাকে ব্যবহার করে গ্রামে গ্রামে ধর্মান্তকরণের মতো ঘটনাও ঘটেছে, যে তোমরা এখানে সরকারি স্কুল পাবে না, এখানে কোনো বেসরকারি স্কুল নেই, আছে কেবলমাত্র কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসায় কি পড়ানো হবে? শুধুমাত্র ইসলাম এবং ইসলাম কেন্দ্রিক যাবতীয় দর্শন, তত্ত্ব ইত্যাদি পড়ানো হবে, ইতিহাস পড়ানো হবে। আমি নির্বাচনের আগে একটা মারাত্মক অভিযোগ পেয়েছিলাম যে এই ধরনের বর্ডার অঞ্চলে, হারোয়া হাসনাবাদের কথা বলছি তো, সেখানে এমন ধরনের অভিযোগও সামনে এসেছিল যে হিন্দু বাড়ির ছেলেদের পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে মাদ্রাসা অবধি পড়তে যেতে হয়েছে, কারণ আশপাশে কোনো স্কুল ছিল না, যে সরকারি স্কুল ছিল সেই সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। আমি তো বলছি এই অভিযোগ ইলেকশনের আগে আমি পেয়েছিলাম, আমি জানি না এখন কি অবস্থা। লালগোলা, ভগবানগোলাতে আপনি আজকেও যান, ওই গ্রামগুলোতে যান, আপনি দেখবেন 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার পর্যন্ত কোনো সরকারি স্কুল নেই। তাহলে সেইখানকে কি করা হচ্ছে? ছাত্রছাত্রীদেরকে বাধ্য করা হচ্ছে, বিশেষত হিন্দু ঘরের ছেলে মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে। কারণ একটা বাচ্চা 6 বছর 8 বছর বয়সী বাচ্চা, তার পক্ষে তো 10-12 কিলোমিটার দূরে কোনো সরকারি স্কুলে পড়তে যাওয়া সম্ভব নয়, বাধ্যতামূলকভাবে ওখানে খারিজি মাদ্রাসায় তোমাকে পড়তে হবে। এবার ওখানে পাঠ্যক্রমটা কিসের থাকে? দর্শে নিজামি তত্ত্ব অনুযায়ী ওখানে পাঠ্যক্রমগুলো ঠিক হয়। এবং কি বই চলে, কোন প্রকাশনার বই চলে, অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন কওমি মাদ্রাসায় বাংলাদেশি বইয়ের যে প্রকাশনা রয়েছে, বেফাকুল, মাদারিসিল, আরাবিয়া বাংলাদেশ, সেই প্রকাশনার যাবতীয় একটার পর একটা বইয়ে লেখাপড়া করানো হয়। ভাবুন তাহলে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, নামই শুনিনি না, আমি তো বলে দিলাম। আমি এখানে কামাল বাবু রয়েছেন, তিনি হয়তো বলতে পারবেন। হ্যাঁ, শেষ করে নিন, শেষ করে নিন। সেখানেই বললাম যে বেফাকুল, মাদারিসিল, আরাবিয়া বাংলাদেশের প্রকাশনার বই পড়ানো হয়। এবার সেই পড়ানো কি পড়ানো হচ্ছে? ভারতের স্বাধীনতার ইতিহাস পড়ানো হয় না, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, জামাতের ইতিহাস। জামাত, যাকে আমরা আতঙ্কে থাকি, যে জামাতের কথা আমরা ভাবি যে এই জামাতের আগ্রাসন আমাদেরকে যে কোনো সভ্য রাষ্ট্র ব্যবস্থা আটকাতে হবে, জামাতের ইতিহাস, জামাতের প্রয়োজনীয়তা, এবং সবথেকে দুর্ভাগ্যজনক সৌদি আরবিয়া এবং কাতারের ইতিহাস পড়ানো হয়, কিন্তু ভারতের ইতিহাস পড়ানো হয় না। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের সাহিত্য, পাকিস্তানের কবিতা, সেইগুলোকে পড়ানো হয়, কারণ উর্দু, ওখানেও ভাষা উর্দু, এখানেও কওমি মাদ্রাসায় ভাষা উর্দু। সুতরাং উর্দু লেখনী কি আসে? পাকিস্তানের বিভিন্ন কবির সেই কাব্যগুলো লেখানো। এবং তার ফলে আমরা কি দেখেছি? 2020 সাল 47 জন জঙ্গি গ্রেফতার হয়েছে, যাদের সাথে পশ্চিমবঙ্গের এই কওমি মাদ্রাসার যোগ পাওয়া গেছে। 2025 গত বছর এইখানে উত্তরপ্রদেশের এটিএস, অসম এটিএস, কেরল পুলিশ, এই 3 রাজ্য মিলে পশ্চিমবঙ্গ থেকে 56 জনকে ধরেছে, যাদের সাথে আল কায়দার কানেকশন রয়েছে এবং যারা এই বিভিন্ন কওমি মাদ্রাসায় কেউ শিক্ষক হিসেবে, কেউ কর্মচারী হিসেবে যুক্ত। এবং সব থেকে বড় কথা, এর ফান্ডিং গুলোকে বলা হচ্ছে জাকাত, অর্থাৎ ধর্মীয় অনুদান। ধর্মীয় অনুদানের নাম করে সৌদি আরব, না, এটাই তো একটা মডেল কিনা, আমি তো ধর্মীয় অনুদান দিচ্ছি, আমি ধর্ম প্রসারের জন্য অনুদান দিচ্ছি, সেই জাকাতের মডেলে পাকিস্তান থেকে টাকা পাঠানো হচ্ছে। এবার এই টাকা পাঠানোগুলোকে কিন্তু এই নতুন যে FCR আইন আসতে চলেছে কেন্দ্রে, সেখানে বন্ধ হবে। এবং বন্ধ হবে বলেই কিন্তু এই যে আপনি দেখলেন না, এটা কখনো বাংলা বাঙালির সংস্কৃতি ছিল? প্রধানমন্ত্রীর ছবিতে গিয়ে লাথি মারা হচ্ছে, মুখ্যমন্ত্রীর ছবিতে গিয়ে লাথি মারা হচ্ছে, দেশের পতাকাকে পায়ে পদদলিত করা হচ্ছে, এইগুলোই তৈরি করছে, এই দেশ বিরোধিতাটাই তৈরি করছে। আমি আমার সাবজেক্ট
সেখানে উর্দু বা উর্দুর সাহিত্য কিছু পড়ানো হচ্ছে কিনা, তার থেকে বড় কথা হচ্ছে যদি সত্যি সত্যি দেশ সম্পর্কে না জানানো হয়, আবারও সেই পুরনো আলোচনা, বা আমাদের যেগুলো সিলেবাস, নর্মাল সিলেবাস, আমাদের ভূগোল, বিজ্ঞান, ইতিহাসের যে নর্মাল সিলেবাস, সেইটুকু যদি অ্যাড্রেস না করা হয়। এবং কিছুক্ষণ আগে আমরা ছবি চালাচ্ছিলাম, আমি আবারও সেই সমস্তগুলো চালাতে বলবো যে জঙ্গি সাতরাদি কিভাবে এসে কত সহজে এই ধরনের খারিজি মাদ্রাসায় তারা ঢুকে পড়তে পারে, সেখান থেকে গোটা নেটওয়ার্ক চালাতে পারে। আমি কয়েকটা ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, আপনারা দেখছিলেন যে ছবিটা আমি দেখাতে বলবো আবারও, সেটা হচ্ছে যে হারোয়া হাসনাবাদের খারিজি মাদ্রাসা, সেখানে তল্লাশি চালিয়ে যে 40 লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন সাজিয়ে রাখা হয়েছে, এই তল্লাশি করে এই টাকাটা উদ্ধার করা হয়েছে। এবং এখানে সোনা উদ্ধার করা, যে সোনার গিনি সম্ভবত রয়েছে, সেটাকে সাজিয়ে দেওয়া হয়েছে যে ইডি স্টাইলে এগুলোকে টাকা উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, কোথায় চলতো সেই খারিজি মাদ্রাসা, কিছুক্ষণ আগে আমার টিম সেই ছবি চালালো। দেখুন কি ভয়ঙ্কর ভগ্ন দশা মাদ্রাসা, একটা দরমার বেড়া, একদম মাটির একটা ফ্লোর, মাটির ছাউনি, দরমার বেড়া, ওপরে প্লাস্টিক দিয়ে বাঁশ দিয়ে মাদ্রাসার কাজ চলছে, অথচ সেই জায়গাতে এত লাখ টাকা সেখানে রাখা রয়েছে, সেখানে সোনা রাখা রয়েছে। মানে মাদ্রাসার জন্য উন্নয়ন। এই যে এখন ছবি চলছে দেখুন, ওপরে গেঞ্জি জামা শুকোচ্ছে, দড়ি টাঙানো হয়ে গেছে, টালির চাল, সেখানে দরমা দিয়ে বাঁশ দিয়ে কোনোভাবে একটা স্ট্রাকচার বানানো হয়েছে, এতে স্টুডেন্ট পড়তে আসে। তার মানে এই যে বিপুল টাকা, এই যে 40 লাখ টাকা এখান থেকে উদ্ধার হয়েছে, আরো কত লাখ টাকা এসেছে গেছে, কত কোটি টাকা আমরা জানি না, কিন্তু এই দিয়ে মাদ্রাসার সামগ্রিক উন্নয়ন কিন্তু হয়নি। অর্থাৎ তাদের উদ্দেশ্য শুধুমাত্র মাদ্রাসা নয়, এটুকু ক্লিয়ার। খারিজি মাদ্রাসা যখন এটিএস যায় তখন সেখানে এই হারোয়া হাসনাবাদে যেভাবে খারিজি মাদ্রাসা চলছে এবং মাদ্রাসার নাম করে বিদেশ থেকে টাকা আনা হচ্ছে, সেগুলো সামনে চলে আসে। বেআইনি কাজে যুক্ত তৃণমূলের আব্দুল্লাহ গাজী, আমি এই জায়গা থেকে আসি সরাসরি, শুধুমাত্র আব্দুল্লাহ গাজী নয়, বলতে হবে তার ছেলে আবু খয়ের, তারাও কিন্তু পারিবারিক ব্যবসা চালাচ্ছিল কোথাও। এটিএস এর নজর আসে এবং সেখানে তদন্ত অভিযান শুরু হয়। তদন্তে ভারতের জঙ্গি দমন শাখাও থাকে এবং হারোয়ার মাদ্রাসা থেকে 40 লক্ষ টাকা ঠিক তখন উদ্ধার হয়, বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণ সোনা এবং নথি। আমি কামাল হোসেন এখানে রয়েছেন, শিক্ষক, তার কাছে আসবো। কামাল হোসেন, যে বিষয়গুলো অঙ্কন কিছুক্ষণ আগেই তিনি আলোকপাত করছিলেন, সত্যি কি তাই? মানে খারিজি মাদ্রাসায় এই ধরনের মানে বাংলাদেশের প্রকাশনার বইপত্র পড়ানো হচ্ছে, পাকিস্তানের ভাষা সাহিত্য পড়ানো হচ্ছে, কিন্তু আমাদের দেশের বা নর্মাল যে সিলেবাস যেগুলো আমি বলি বিভিন্ন বোর্ডের এবং পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের বোর্ডের, আমার মনে আছে যে আমরা যখন মাধ্যমিক দিতাম তখন টেস্ট পেপারে কিন্তু মাদ্রাসা বোর্ডেও থাকতো এবং সেখানকার প্রশ্ন বেশ কঠিন থাকতো, আমরা সেগুলোকেও সলভ করতাম। কিন্তু সেই মাদ্রাসা বা হাই মাদ্রাসা আর খারিজি মাদ্রাসা সিলেবাস কিন্তু এক হয় না। এখানে কি সত্যি ধরনের জিনিস ব্যবস্থা করা হয়? মানে এতটাই সহজ খারিজি মাদ্রাসা, সেখানে এতটাই সরকারের চোখের আড়ালে সেখানে সিস্টেম চলে, সিলেবাস চলে, কি হয় সেখানে? দেখুন, প্রথম এটা কথা হলো যে এই যে ইসলামিক যে ধর্মতথ্য, সেটা এই ইন্ডিয়ায় কোথাও কিন্তু পাওয়া যায় না। লেখককে, তার ফলে সেখানে 92% মুসলমান বাংলাদেশ, সেখানে কিন্তু পাবলিশিং হাউস প্রচুর আছে, তার ফলে সেখান থেকে কিন্তু এখানে আসে। এবং দেখুন, এখানে মেনলি এই ধর্মতত্ত্বের উপরে ফোকাস করা হয়। এবং অবাক হয়ে যাবেন, একটি মাদ্রাসায় তারা যাচ্ছিলাম, তারা ডেকেছিল, আপনি অবাক হয়ে যাবেন, সেখানে সব স্টুডেন্টরা আছে 11-12। সেখানে গেলাম, আমি জিজ্ঞেস করলাম তোমরা বড় হয়ে কি করবে, 2 মাস আগে, বড় হয়ে কি করবে, কি হতে চাও বড় হয়ে? বলে মৌলবি মৌলবি মৌলবি। আমি বললাম কি সর্বনাশ, মৌলবি হতে চায়? তা আমি তখন তাদেরকে, ম্যানেজমেন্টকে বললাম এ কি বললো, ভুল করে বলে ফেলেছে। আমি ভুল করে বলে ফেলেছে মানে? আরেকটা মাদ্রাসা দেখুন, যাচ্ছিলাম, সে গার্লস, যে কামাল সাহেব একটু আধুনিক শিক্ষায় শিক্ষিত, আপনি একটু দেখুন না এই মাদ্রাসা, আসুন। আমিও গেলাম, গিয়ে দেখলাম সেখানে গার্লস, সেখানে 5 আর 6-এ প্রথম ঢুকে আমি চলে আসলাম, কি বাচ্চা মেয়েদের টিপ 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 করে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, বাদবাকি সব ঢাকা। অবাক হবেন যে শিক্ষিকা, তারও চোখ দুটো টিপ 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 করছে। আমি আর কি বলবো, আমি বলি এখানে আপনারা আধুনিক শিক্ষা দিচ্ছেন, এটা কি? অথচ দেখুন এই যে মাদ্রাসা শিক্ষাটা এরা কোথা থেকে আমদানি করেছেন আমি বুঝতে পারছি না। দেখুন, হযরত মুহাম্মদ নবী যখন আসেন, নবীর সময় কোনো রকমের মাদ্রাসা ছিল না আরবের মাটিতে। তারপরে 4 বিখ্যাত খলিফার সময় কোনো মাদ্রাসা ছিল না,
তাহলে এরা কোথা থেকে এই আমদানি করেছে? এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন তো, যে এখানে প্রত্যেকেরই দাড়ি এই টুপি হচ্ছে মাস্ট। কেন কেন প্রত্যেকেরই টুপি মাস্ট কেন? এবং এই যে জাকাত, যেটা ও বলছিল যে জাকাতের টাকা বাইরে থেকে আসে, এরা কি বলে যে এইসব যে এই মাদ্রাসাগুলোতে শুধু মুসলিম এই হাদিস কোরআন এইসব শেখানো হয় বলে বাইরে থেকে বিভিন্ন, তারা কি বলবো, জামাত জাতীয় আর কি, যারার মধ্যে আধুনিকতা, তাদের বদ্ধ উদারতা, তাদের বদ্ধ মানসিকতা ঠিক মাদ্রাসাগুলোতে একই জিনিস আছে। এখানে তারা করানো কি হয়? তারা ওখানে ওই যে বললাম হাদিস কোরআন, মানে কি তুমি দ্বিতীয় বিয়ে কখন করতে পারবে, বা তুমি তালাকটা কিভাবে দিতে পারবে, মানে এইরকম এগুলো পড়ানো ধরনের, হয়। হ্যাঁ এইরকম ধরনের থিওলজি এগুলোতে। তারপরে তো কিছুই নেই, বিজ্ঞান তো কিছুই নেই। না, বিজ্ঞান কি আছে, ওই মানে ইতিহাস physics, ভূগোল, chemistry, mathematics, ইতিহাস হ্যাঁ। ভূগোল, ফিজিক্স কেমিস্ট্রি একেবারে নয়, ইতিহাস ভূগোল একটু একটু, মানে মানে একটু একটু আর কি ইতিহাস ভূগোল। এবং অবাক হয়ে যাবেন, একটি লাইব্রেরিতে তারা নিয়ে গেল, এই দেখুন বিশাল বড় লাইব্রেরি, আমি বলি এখানে ইতিহাস ভূগোল কই, সব ধর্মতত্ত্বের বই। আমি তাদের বারবার বলে এসেছি যে ম্যাক্সিমাম আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত করুন। দেখুন পৃথিবীর সবচেয়ে তিনটে হচ্ছে, সেখানে প্রায় 98% মুসলমান, এবং সবচেয়ে বেশি সেই দেশ ইন্দোনেশিয়া আর তিউনিসিয়া, মানে আফ্রিকার দেশ। সেখানে সেখানে আধুনিক শিক্ষা, সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ারিং তৈরি হয়। এবং অবাক হয়ে যাবেন, তিউনিসিয়া আফ্রিকার একটা দেশ, সে আরবের কাছে বলেছে আমাকে, আরব কান্ট্রির কাছে বলেছে আমাকে না এই কিছু টাকা দাও না। বলছি তুমি মসজিদ করবে? বলছে না 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 না, আমি স্কুল করব, ইঞ্জিনিয়ারিং ডাক্তার বানাবো। আর আমাদের এই এরা না বাংলাদেশিদের ছোঁয়া লেগে গেছে। এই আমাদের পশ্চিমবঙ্গের যে মাদ্রাসাগুলোর বাংলাদেশিদের ছোঁয়া লেগে গেছে। ভাবুন আপনি, প্রান্তিক গরিব মানুষগুলো তাদের সন্তানদের ওখানে পাঠায়, যা বাবা সেখানে থাক, খা, পড়াশোনা কর। তাদেরকে সকাল হলে, আপনি বলে দিচ্ছি, সকাল হলেই তাদেরকে ভিক্ষের ঝুলি দেওয়া হয়, যা এদিক ওদিক থেকে তোরা চাল ডাল গম এইসব নিয়ে আয়, তারপরে খাওয়া দাওয়া হবে। এটা একদম 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি। যদি ভিক্ষের ঝুলি দিয়ে হাতে ধরিয়ে দেওয়া হয়, হতে পারে হয়তো তাদেরকে একটা 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 শেখানো হচ্ছে, বিনয়ী বানানো হচ্ছে। আমি জানি না যে এই ধরনের মানে কি ধরনের এটা প্র্যাকটিস। একেবারে গ্রামে গঞ্জে এই জিনিসটা প্রচুর পরিমাণে চলছে। তাই যদি হয়, তাহলে এই লাখ লাখ টাকা এই ধরনের কারিজি মাদ্রাসা জমিয়ে তারা কিসের, কাদের হেল্প করতে চাইছেন? দেখুন এরা এর যারা মালিকরা, যারা ওনার এই সমস্ত মাদ্রাসা ব্যবসা চালাচ্ছে, তাদের তাহলে আর কি ইন্টেনশন আছে? আমি কামাল সাহেব আপনার কাছে আসবো, আমি আসছি। তার আগে আমি আর একটা কথা বলি, শুধুমাত্র খারিজি মাদ্রাসা নয়, আমি দীপ্তাশ্য এবং দেবাশিসদের কাছে আসার আগে দুটো আপডেট দেবো। শুধুমাত্র খারিজি মাদ্রাসা নিয়ে নয়, খারিজি মাদ্রাসাকে সামনে রেখে, ঢাল রেখে দেখুন কি চলছে এই হারোয়া হাসনাবাদ চত্বরে। মূলত এখান থেকে যেহেতু রিপোর্টিং হয়েছে, রিপোর্টার গিয়েছে, এখান থেকে আমরা যে ডিপ রিপোর্টিং করে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আমি এক এক করে তুলে ধরছি। খারিজি মাদ্রাসার সূত্রে সেখানকার হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানেও তল্লাশি চলে। এবং হারোয়ায় তাহেরিয়া হাসপাতালে গিয়ে তল্লাশি করে যে ছবি সামনে এলো, যে তথ্য সামনে এলো, তাও অবাক করে দেওয়ার মতো। হারোয়ার যে হাসপাতালের ছবি আমি দেখাবো একটু পরে, সেটার নাম হচ্ছে তাহেরিয়া হসপিটাল। এটা সরকারি হসপিটাল। জঙ্গি দমন শাখা পৌঁছয় তাহেরিয়া হসপিটালে, তাদের কাছে কোনো লিঙ্ক ছিল হয়তো, এবং সেখানে গিয়ে জানতে পারে তারা যে সংখ্যালঘু রোগীদের চিকিৎসার জন্যই এই হাসপাতাল ব্যবহার করা হয়। মানে একটা সরকারি হাসপাতাল, সরকার থেকে ফান্ড আসছে, সরকারি টাকায় চলছে, সরকার মাইনে দিচ্ছে, কিন্তু এই হাসপাতালে শুধুমাত্র সংখ্যালঘুদেরই ট্রিটমেন্ট হয়, কোনো হিন্দুদের ট্রিটমেন্ট হয় না সেবামূলক প্রতিষ্ঠানের নামে। তাহলে কি চলছে সেখানে? বিদেশের টাকা খাটাতে তৈরি করা হয়েছে কি এই হাসপাতাল? তাহলে সরকারি অনুদান কি এখানে আসছে না? কিভাবে পারমিশন পেলো? সরকার তাহলে অনুমোদন দিলে কি করে, নাকি সরকারি অনুমোদন পারমিশন ছাড়া রমরমি উঠলো হাসপাতাল? হাজার একটা প্রশ্ন এই মুহূর্তে মানে সামনে এসে দাঁড়াচ্ছে। যদি বিদেশি টাকাতেই তৈরি হয়, তাহলে সরকার অনুমোদন দিল, সরকারি অনুমোদন পেলো কি করে? আর যদি সরকারি টাকায় তৈরি হয়, তাহলে সেখানে শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য সেই হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে কি করে? মানে গোটাটা মিলে একটা অদ্ভুত কনফিউশন। এবং তার থেকেও অদ্ভুত বিষয় হচ্ছে তাহেরিয়া হসপিটালে কোনো হিন্দুরা ট্রিটমেন্ট পায় না। মানে এগুলো পশ্চিমবঙ্গের বুকে চলছে, সরকার এতদিন ধরে দেখেনি,
নাকি অনুমোদন দিয়েছিল, নাকি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছিল, কি জাস্ট কয়েকটা পয়েন্ট বলে দেবো। হারোয়ার তাহারিয়া হাসপাতাল, সেখানে সংখ্যালঘুদের চিকিৎসা হয় মূলত এই হাসপাতালে। জাস্ট কয়েকটা গ্রাফিক্যাল পয়েন্ট দিচ্ছি আমি। হাসপাতালে সংখ্যালঘুদের জন্য বিশেষ ছাড় আছে, সেখানে হিন্দুরা মূলত যায় না, আর ট্রিটমেন্টও সংখ্যালঘুদেরই করা হয়। মাদ্রাসার সূত্র ধরে হাসপাতালে পৌঁছয় এটিএস, এবং জানা যায় যে বিদেশের টাকা নাকি বিপুল পরিমাণে ব্যবহার করা হচ্ছে এখানে, এবং হাসপাতালের নথি উদ্ধার করে নিয়ে আসে এটিএস। জানা যাচ্ছে যে স্বাস্থ্য কেন্দ্রের আড়ালে, হাসপাতালের আড়ালে হয়তো অন্য কোনো কাজ চালানো হতে পারে, এটা সন্দেহ করা হচ্ছে। আমি জানি না যে এই সিস্টেম কিভাবে চলছে, কতদিন ধরে চলছে। আমি জাস্ট রিয়াকশন নেব দীপ্তাশু থেকে এবং দেবাশিসদা থেকে। দীপ্তাশু, হ্যাঁ আপনি কিছু বলছিলেন বোধহয়। 30 সেকেন্ড। মানে আমি তাহলে বলবো এই সরকারকে যে এই যে আমাদের সরকারি হাসপাতাল, মেডিকেল, ন্যাশনাল মেডিকেল, নীলরতন সরকার, এখানে যেন মুসলমানরা চিকিৎসা না করতে আসে। ওখানে যখন আমার হিন্দু ভাই বোনরা চিকিৎসা পারবে না, তাহলে তাদেরকে বলছি আপনারা এসে এখানে এই সব জায়গায় চিকিৎসা করাবেন না। চিকিৎসার ক্ষেত্রে আবার হিন্দু মুসলমান নির্লজ্জ বেহা, এরাই হচ্ছে কে ইসলামের কলঙ্ক, এরাই কলঙ্ক, এরাই পুরো সমাজটাকে একেবারে বিচ্ছিন্ন করে বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা। একটা জায়গায় পশ্চিমবঙ্গে থাকবে, সেখানে তুমি বেছে বেছে মুসলমানদের চিকিৎসা করাবে? ছি ছি ছি, এটা ভাবতেই পাচ্ছি না। তাই বলবো এই সব সরকারি হাসপাতালে মুসলমানরা যেন চিকিৎসা করতে না আসে, আসলে তার উপযুক্ত ব্যবস্থা করুন। আমি জানি না যে এটা এখানে মানে কিভাবে এই জিনিসটা চলছে, সরকার কি করে অনুমোদন দিয়েছে। যদি ধরে নি পুরোপুরি বেসরকারি, পুরোপুরি এটা বাইরের ফান্ডেড চলছে, তাহলেও এরকম নিয়ম করা যায় কিনা। দীপ্তা সেখানে রয়েছে। আমি জানি যে অনেক বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, অনেক মঠ মিশনের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে কি এরকম নিয়ম রয়েছে শুধুমাত্র হিন্দুরা সেখানে যাবেন, সংখ্যালঘুদের ট্রিটমেন্ট করা হবে না? আমার জানা নেই। ধরে নিলাম যে সরকারি নয়, কারণ বলা হচ্ছে বাইরের থেকে ফান্ড আসছে, কিন্তু আমি বলছি সরকার তো কোথাও অনুমোদন দিয়েছে হাসপাতাল তৈরি করার জন্য। সরকার তো নজরদারি নিঃসন্দেহে রয়েছে। কিভাবে টাকা দিয়েছে আমি বলছি। দেখো, আজকে অনেকে গলা উঁচিয়ে অনেক কিছু বলছে, অনেক জায়গায় অনেক সুবিধা নেওয়ার জন্য, কিন্তু এতদিন অনেকেই চোখ বুজে ছিল। খারিজি মাদ্রাসার ভূমিকা প্রথম উঠে আসে দেগঙ্গা আর ক্যানিংয়ের দাঙ্গার সময়। দেগঙ্গা এবং ক্যানিংয়ের দাঙ্গার সময় অভিযোগ ওঠে যে হাজি নুরুল ইসলাম, যিনি এমপি ছিলেন, মারা গেছেন, এবং হাসান ইমরান আলী, যার সম্বন্ধে অভিযোগ তিনি সিমির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং পরবর্তীকালে মমতা ব্যানার্জি তাকে রাজ্যসভার সাংসদ করেন। তারা এই খারিজি মাদ্রাসাগুলো থেকে লোক নিয়ে গিয়ে ওই জায়গায় দেগঙ্গা এবং ক্যানিংকে হিন্দু শূন্য করার প্ল্যান করেন এবং সেই অনুযায়ী দাঙ্গা চালান। এমনকি ক্যানিংয়ে এমনও অভিযোগ আসে এক হিন্দু মহিলাকে মাদ্রাসায় শেকলে বেঁধে রেখে তাকে 10 দিন ধরে গণধর্ষণ করা হয়। তো আজকে দেখো 3 রকমের মাদ্রাসা আছে, এডেড, আনএডেড আর খারিজি। এডেড কারা? যারা সরকারি টাকা পায় এবং যাদের নিয়ম হচ্ছে তারা সরকারের টেট বা এসএসসি যা হবে সেইখান থেকে তারা শিক্ষক নিয়োগ করবে এবং সেইভাবে তারা সরকারি পুরো সিলেবাস তারা ফলো করবে। এক মিনিট, কিন্তু দেখা যাচ্ছে কি বিভিন্ন অভিযোগ আসছে, এই যে যখন 5ই জুন আমাদের সরকার আসার পরে যখন এই বিভিন্ন মাদ্রাসাগুলো নিয়ে একটা সমীক্ষা চালানো শুরু হয়, অভিযোগ আসছে যে এই এডেড এবং আনএডেড এই যারা আছে, যাদের এসএসসি বা মাদ্রাসা সার্ভিস সিলেকশন থেকে শিক্ষক নিয়োগ করার কথা, তারা সেটা এড়িয়ে ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে সরাসরি চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করছে এবং সেই শিক্ষকদের অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত যোগ্যতা মান তারা পেরোচ্ছেন না। এইবার দেখো, আজকে এই তোমার খারিজি মাদ্রাসার ভূমিকা বড়ভাবে উঠে আসে যখন খাগড়াগড় বিস্ফোরণ হয়। দুটি মাদ্রাসার নাম উঠে আসে, শিমুলিয়া এবং মুর্শিদাবাদের মাকিমনগর। শিমুলিয়া মাদ্রাসা ছিল মেন সেন্টার এবং সেখানে নারী স্কোয়াড বানানো হতো, নারীদের একটা মানে স্কোয়াড সেখানে বানানো চলছিল। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি তারা করছিল, আর মাকিমনগর মাদ্রাসা তারা স্লিপার সেল বানাচ্ছিল। এবং এদের নেটওয়ার্ক কতটা ছড়িয়ে গেছিল, তুমি গত বছরেও ব্যাঙ্গালোর থেকে একজন বাংলাদেশি জঙ্গিকে ধরা হয় যে সেখানে রাজমিস্ত্রির ছদ্মবেশে লুকিয়েছিল, তার সঙ্গেও এই মাকিমনগর মাদ্রাসার যোগাযোগ পাওয়া গেছে। আজকে 2002 সালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রথম বলেন খারিজি মাদ্রাসাগুলো মাদ্রাসা জঙ্গি তৈরির আড্ডাখানা,
তিনি কেন বলেন, কারণ সেই সময় তাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আদবানিজি একদম পুরো গোয়েন্দা রিপোর্ট দেখান, যেখানে দেখা যায় যে কিভাবে এই মাদ্রাসাগুলোতে মগজ ধোলাই করে জঙ্গি তৈরি করার কাজ চলছে। এরপরে এইটা নিয়ে তো সিপিএম তৎকালীন সময়ে বহুল বিতর্ক হয়, বুদ্ধদেব ভট্টাচার্যকে পিছিয়ে যেতে হয়। 2011-তে পরিবর্তন হলো, পরিবর্তনের ফলটা কি হলো, মমতা ব্যানার্জি বললেন যে উনি 10,000 এরকম খারিজি মাদ্রাসাকে, অনুমোদনহীন মাদ্রাসাকে স্বীকৃতি দেবেন। কিন্তু মজার ব্যাপার, 10,000 মাদ্রাসাকে উনি স্বীকৃতি দিতে চাইলেন, আবেদন করলেন কতজন, 1400 জন। আচ্ছা। এবং সেই আবেদন খতিয়ে কিভাবে দেখা হয় যে তারা সেখানে তাদের পাঠ্যক্রম কি, তাদের ম্যানেজমেন্ট কমিটি কিভাবে চলে, তাদের ফান্ড কোথা থেকে আসে, একদম নির্দিষ্ট কেন্দ্র সরকারের গাইডলাইন আছে। সেই গাইডলাইন খতিয়ে দেখে পেলেন খালি 235 জন। এবং 2026-এর ভোটের আগে আরও 366টি মাদ্রাসাকে এই গাইডলাইন মানে কমিটিকে এড়িয়ে অনুমোদন দেওয়া হলো। আচ্ছা, বাকি মাদ্রাসাগুলো কি টাকা পেল না? বাকিরাও টাকা পেল। কোথা থেকে পেল? তারা টাকা পেল ওয়াকফ বোর্ডের মাধ্যমে। ওয়াকফ বোর্ডের মাধ্যমে একদিকে যেমন মাদ্রাসাগুলো টাকা পেল, এই যে বাচ্চারা বলছে তারা মৌলবি হতে চায়, কেন হতে চায়? কারণ এই মৌলবি হওয়াতে একটা সহজ রোজগার। এখন এই ওয়াকফ বোর্ড তো এতদিন এদেরকে ইমাম ভাতা দিয়েছে, এই মৌলবিদের যারা জঙ্গি তৈরি করেছে। বলা হয়েছে সংখ্যালঘুদের তরফ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইমাম ভাতা সেটা মাদ্রাসা বোর্ড থেকেই নিয়ে দেওয়া হচ্ছিল, ওয়াকফ বোর্ডের মাধ্যমে দেওয়া হচ্ছিল। ওয়াকফ বোর্ড এবং থেকে। সেই কারণেই সংখ্যালঘু উন্নয়নে প্রত্যেক বছর সবথেকে বেশি বাজেট বরাদ্দ থাকতো, যাতে এই জঙ্গি তৈরির কারখানাগুলো চলে। মমতা ব্যানার্জি, আমি একদম নির্দিষ্টভাবে অভিযোগ করছি, মমতা ব্যানার্জি এতে সরাসরি মদত দিয়েছেন। কারণ যেহেতু তিনি জামাতের একটা বড় অংশের সমর্থনে এই রাজ্যের সরকারে বসেছেন এবং তারপরে দুবার সরকার গড়েছেন 16 এবং 21-এ, তাই জন্য তিনি তাদের এইভাবে পে ব্যাক উনি করেছেন। তো বলেওছেন একাধিকবার, আমার কাছে বক্তব্য রয়েছে, সময় হলে আমি শোনাবো। এবার এক উনি মিনিট বলেছিলেন আমি যে শেষ করে নিই, মাদ্রাসা আছে, স্বর্ণালী। মাদ্রাসায় ইসলামিক ধর্ম পড়ানো হয়, আমি ওদের মধ্যে হাত দিই না, আমি ওদের ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাই না। এটা ওনার বক্তব্য, অফিশিয়াল অন রেকর্ড। আজকে আমি বলছি, তুমি যদি মেমারিতে যাও, তোমরা বলছো সীমান্তের কথা, হ্যাঁ। সীমান্তের মেদিনীপুর, কথা। বর্ধমান। আজকে তোমাদের মনে আছে আয়েশা জান্নাত মোহনা ধরা পড়েছিল, তার পূর্ব নাম ছিল প্রজ্ঞা দেবনাথ, তাকে কনভার্ট করা হয়েছিল এবং তারপরে সে জামাতের একজন মানে রিক্রুটার হয়ে সে বাংলাদেশে ধরা পড়ে। তার বাড়ি কোথায় ছিল? আরামবাগে। এবং তুমি আরো যোগাযোগ দেখো, আরামবাগের থেকে ধরা পড়ে কদর গাজী। এই কদর গাজী কে ছিল না, যে খাগড়াগড় কাণ্ডের মূল মাস্টার মাইন্ড কৌশলের শালা, এবং সে ওই আরামবাগে। অর্থাৎ নেটওয়ার্কটা তোমরা যে ভাবছো সীমান্তে, শুধু সীমান্তে নয়, এটা অনেক ভেতর অবধি ছড়িয়ে গেছে। আব্দুল কাজীকে গড়বেতা থেকে অ্যারেস্ট করা হয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে গেছে। আমি দেবাশিসদের রিঅ্যাকশন একটু নিই। আমি 1 মিনিট শেষ করব একটু। এই যে জিনিসটা বন্ধ করার জন্য এবার কেন হঠাৎ করে এই, তুমি দেখলে সেদিনকে ছাত্র আন্দোলনের নামে গিয়ে সাংবাদিকদের পেটানো হলো, সাংবাদিকদের মলেস্ট করা হলো। এটা ছাত্র আন্দোলনটা তো অজুহাত ছিল। অ্যাকচুয়ালি এই যে এফসিআরএ আইন যেটা আসছে, এই নতুন এফসিআরএ আইনে এই সমস্ত যে জঙ্গি নেটওয়ার্ক এবং পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে, তুর্কি থেকে জাকাতের টাকা আসা, এই টাকা আসাটা বন্ধ হয়ে যাবে। সেই কারণেই যত রাজ্যের যত গর্ত থেকে আরশোলা ইঁদুর সবাই পিলপিল করে বেরিয়ে আসছে। আমি আসলে ইঁদুর নিয়ে আরো একদিন আলোচনা করবো। আমি বলছিলাম যে এই মাদ্রাসাটা সত্যি প্রয়োজনীয়তা আছে কিনা এই সময় দাঁড়িয়ে। বেসিক যেটা এখান থেকে শুরু করেছি আমি, যেখান থেকে কামাল সাহেবও বললেন সেদিকেই যাই, দেবাশিসদের কাছেও আসবো। আর নজরদারি রাখার অবিলম্বে দরকার আছে কিনা, সরকার কেন এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? দেবাশিস দা, আমি বলছি, দেখুন, আপনি তো আপনার গৌরচন্দ্রিকায় বলেছিলেন যে মাদ্রাসা আর খারিজি মাদ্রাসা দুটো আলাদা। একটা মাদ্রাসাটা সরকার দ্বারা স্বীকৃত আর খারিজি মাদ্রাসাগুলো অনুমোদিত, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছিলেন এবং বন্ধ করারও কিছু দাবি দেওয়া করেছিলেন। আমরা সবসময় বলি, যেখানে বিজ্ঞান নেই, যেখানে অঙ্ক নেই, যেখানে স্বচ্ছতা নেই, যেখানে প্রশ্ন নেই, সেখান থেকেই মৌলবাদের জন্ম হয়। হয়তো অনেকে ভুল করেন, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমরা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কথা বলি, আমরা বারবার বলি যে এই অন্ধভক্তির বিরুদ্ধে কথা বলি, যে কোনো মৌলবাদের বিরুদ্ধে কথা বলি। এবং এই যে মৌলবাদকে নিয়ে বা এই যে ধর্মকে নিয়ে মানুষকে উত্তেজিত যারা করে তাদের বিরুদ্ধে কথা বলি। এখানে আমার এতক্ষণ ধরে আমি খারিজি
মাদ্রাসার বিপক্ষে আমরা সবাই কথা বলেছি। আমরা সবাই চাই এইরকম জিনিস যেন না হয়। আমরা সরকারের কাছে আবেদন জানাতে পারি, যেরকম আমাদের ইউনিফাইড একটা ল আসছে, আনার কথা হচ্ছে, সেরকম শিক্ষা ব্যবস্থাটাকে এরকম করে দিলে বোধহয় সব থেকে ভালো হয়, যেভাবে শিক্ষা ব্যবস্থা আমাদের ধসে গেছে পুরো ভারতবর্ষ জুড়ে। আমি শুধু একটা কথাই বলবো যে আমার ঘরে চুরি হতে পারে কখন, যখন আমি ঘরটা ঠিকমতো সিল করব না বা ঘরটা ঠিকমতো পাহারা দেব না। আমার ব্যাংকিং সেক্টর 2014 সাল বা এতদিন ধরে কি করছে, আমার FCR এতদিন ধরে কি করছে, আমার ইনকাম ট্যাক্স এতদিন ধরে কি করছে, আমার এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি কি করছে, আমার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কি করছে, আমার সীমান্ত কে পাহারা দেয়, আমার হাওয়ালা নজরদারি কে করে, আমার বিদেশি অনুদান কে নিয়ন্ত্রণ করে, আমার মানি লন্ডারিং কে দেখে। মানে আমরা নিশ্চয়ই খারিজি মাদ্রাসা বন্ধ করতে হবে বা এরকম যে সমস্ত জায়গায় যা যা দুর্নীতিপূরণ কাজ হচ্ছে বন্ধ করতে হবে। কিন্তু স্বর্ণালী, আমার জালটা যদি ছেঁড়া থাকে সেই জালে আমি মাছ ধরতে পারবো না। সরকারকে এইটা আগে দেখতে হবে। যার বন্ধ করলে বামেরা সমর্থন করবে, তাই তো? আমি বামেদের সমর্থন এইটাই প্রশ্ন যে আমি সব কিছুর মধ্যে ধর্ম এবং রাজনীতি নিয়ে আসবো এবং তারপরে আমি কিন্তু কামাল বাবুর মতো বা কারো মতোই হঠাৎ করে বলে দেবো না যে আমি মৌলবী হতে চাই, বা হঠাৎ করে আমি বলে উঠবো না আমি বিজেপি হতে চাই। মানে এটা প্রথম বুঝতে হবে, মানুষকে প্রশ্ন করতে দিন, সেই প্রশ্নটা যখন সরকারে এসছেন শোনার কথা বলুন, জবাবদিহি করুন সেটা। আমি যে প্রশ্নগুলো করেছি সেগুলো হলো যে খারিজি মাদ্রাসা যদি আজকে পয়সা ঢোকে, মাদ্রাসা বন্ধ করেছি, এখানে বন্ধ করা কিন্তু চিরবিট চিরবিট যেন আপনাদের আলিমউদ্দিন থেকে না সরকারের দায়বদ্ধতা, কেন্দ্রীয় সরকারের কেন্দ্র রাজ্য দুজনের দায়বদ্ধতা, এবং আমরা উত্তর প্রদেশে করেছি, আমরা বাংলাতেও করব। আলিমউদ্দিনের যেন চিরবিট চিরবিট না দায়বদ্ধতা জায়গা রয়েছে। আমি দেবাশিস দার যে কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রে যে পয়েন্টগুলো বললেন, নিঃসন্দেহে আমি একটা বিষয়ে সমর্থন করি। সত্যি যদি জাল কোথাও ছেঁড়া থাকে, আমি যতই বন্ধ করি না কেন, নতুন ফরম্যাটে নতুন রূপ নিয়ে সেটা চলে আসবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সময় এসছে বাস্তবকে ফেস করার জন্য, রিয়েলিটিকে দেখার জন্য। অতএব শুধুমাত্র একটা দিক আমি নিয়ন্ত্রণ করলাম, বাকি অনেকগুলো দিক লুজ এন্ড থেকে গেল, হয়তো লাভ নেই। কামাল হোসেনের কথা সূত্র ধরেই বলি, কি দরকার? যখন সিস্টেম রয়েছে, যখন এডুকেশন রয়েছে, যখন আমরা চাইছি স্কুল শিক্ষাকে মজবুত করতে, তাহলে এ ধরনের অনুমতিহীন, অনুমোদনহীন খারিজি মাদ্রাসার দরকারটা কোথায়? কেন সংখ্যালঘু পরিবারের শুধুমাত্র ধর্মের মধ্যে থাকবে আর বাকি ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক থেকে দূরে থাকবে? শুধুমাত্র তাকে সরকার একটা আলাদা ভোট ব্যাংকে অক্সিজেন দেবে বলে কিসের প্রয়োজনীয়তা? সময় এসছে সব দিক থেকে কড়াকড়ি করার। এই দাবি নিয়ে আজকের বিতর্ক আলোচনা শেষ করলাম। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।